খুশি বাংলা টেলিভিশনের সঙ্গে আছেন জনাব রাশেদ হাওলাদার, সিনিয়র রাজনীতিবিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ এবং সিনিয়র সহসভাপতি জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখা। এটা আপনার রাজনৈতিক এলাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে হলো 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে শিক্ষকরা কর্মসূচি দিয়েছেন, সম্ভবত অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং এর আগে 30 জুন একটি আলটিমেটাম দিয়েছিলেন। এখন এই বিষয়টাকে কেমনে আপনি ব্যাখ্যা করবেন? সার্বজনীয় শব্দটার সাথে আসলে সর্বস্তরের মানুষ জড়িত, সর্বস্তরের সব শ্রেণী পেশার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী এবং তুলচিরা বিশ্লেষণের পর সর্বশ্রেণীর মানুষ যেন যখন বৃদ্ধ হয়ে যাবে তখন যেন সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। একসময় দেখা গেল ছেলে ভাত দিচ্ছে না, মেয়ে ভাত দিচ্ছে না, একটা মানুষ অসহায় হয়ে যায়, তখন আমরা তাকে কিন্তু বৃদ্ধাশ্রম থেকে শুরু করে নানাবিধ জায়গায় নিতে আসি। এই জিনিসটার যেন সম্মুখীন না হতে হয়, এই কারণে সার্বজনীয় একটা পেনশন স্কিম ব্যবস্থা করা হয়েছে, যেখানে শ্রমিক থাকবে, মেহনতি মানুষ থাকবে, শিক্ষক থাকবে, সরকারি চাকরিজীবীরা অন্তর্ভুক্ত হবে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন যাবৎ অতিমাত্রায় কিছু ফ্যাসিলিটি ভোগ করে আসতেছিল, যেগুলো তাদের স্বার্থে আঘাত করে, কিন্তু সবার স্বার্থ রক্ষার্থে সর্বজনীয় আপনার মানে 18 কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্য ঠিক এই স্কিমটা চালু হয়েছে। এখন একজন পলিটিশিয়ান, তার কিন্তু আপনার আইন নেই, বৃদ্ধ বয়সে তার কোনো আইন নেই। একজন সাংবাদিক নানাবিধ গ্রেড মেড ইত্যাদি যাই কিছু বলেন না, কিন্তু শেষ বয়সে কিন্তু তার খুব অসহায়, অধিকাংশ সময় তারা হলো পায় না, মানে ওই মালিক পক্ষ এটা বহন করে না। বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হলে কয়দিন তারা সাপোর্ট করে, তারপরে করে না। আমরা দেখেছি সাংবাদিক, আমরা দেখেছি শিক্ষক, আমরা দেখেছি বুদ্ধিজীবী, বিশেষ করে লেখক, কবি, তারা কিন্তু শেষ বয়সে খুব কষ্ট করে। কিন্তু আমরা কিন্তু এটার সাইডে একটা পজিটিভ দিক দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কোন মানুষ, কবি, লেখক, সাংবাদিক, অভিনেতা, তাদের কথা শুনলেই ভালো একটা বাজেট দিয়ে দেয় এবং তাদের শিক্ষার জন্য, তাদের চিকিৎসার জন্য, তাদের সর্বপ্রকার ব্যবস্থার জন্য করে। যেমন আপনার আমরা কিছু সময় আগে আব্দুল জব্বার সাহেবকে নিয়ে কথা বলতেছিলাম, দেখেন আব্দুল জব্বার সাহেবকে মৃত্যুর আগে অনেক সাপোর্ট করেছে, সর্বরকম কবি শিল্পীদের সরকার থেকে সাপোর্ট করা হয়। এটা বর্তমান সরকার আগের সরকারের চেয়ে অনেক বেশি। এর মানে হলো বঙ্গবন্ধুও শিল্পমানা ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও এক শিল্পবাদী প্রধান। আপনি একটা কথা টানছিলেন যে মানুষ যখন অসহায় হয়ে ওঠে, কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তখন বৃদ্ধাশ্রম। আমি আসলে এই বৃদ্ধাশ্রমের কথাটা সামনে আসলে আমার খুব মনে কষ্ট হয় যে কিছু চিত্র আমাদের সামনে চলে আসে, এই চিত্রগুলো যেন না হয়, সেটা আমরা অবশ্যই চাই সেই ব্যবস্থাটা হোক, যেন সন্তান তার মা বাবাকে যেন ফেলে না দেয়। তার এটা চিরচারিত নিয়ম, প্রকৃতির নিয়মে আসছে যে তুই দিলে মুই দিই। আপনাদের বরিশালের একটা কথা, তুই দিলে মুই দিই। আচ্ছা, একটা মা বাবা যখন একটা সন্তানকে তিলে তিলে গড়ে তোলে, তখন এই সন্তান কেন শেষ বয়সে মা বাবাকে দেখবে? একটা জিনিস দেখেন আপনি, আমাদের এই বৃদ্ধাশ্রমে একটা জরিপ আমি করেছিলাম আপনাদের সংবাদপত্রেই, যে বৃদ্ধাশ্রমে যারা আছে বেশিরভাগ লোকগুলোর ছেলে মেয়ে শিক্ষিত, জ্ঞানী, মেধাবী। এখন আপনার সাধারণ মানুষের ছেলে মেয়ে কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না, হয়তোবা সে রাস্তায় ভিক্ষা করে কিংবা অসহায় জীবনযাপন করে। কিন্তু এই জায়গা থেকে সিনিয়র সিটিজেনদের উদ্ধার করা রাষ্ট্রের, জাতির এবং আপনার আমার সবার দায়িত্ব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রতিটা মানুষ বৃদ্ধ হবে একসময়, এটা বেঁচে করার সুযোগ নেই, অ্যাভয়েড করার সুযোগ নেই। অর্থাৎ এখানে সর্বজনীয় যে পেনশন ব্যবস্থা, এই পেনশন ব্যবস্থাটাকে যদি ত্রুটি থাকে এটাকে সংশোধন করার উপায় আছে, কিন্তু এটাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে আমি যদি একটু যোগ করি যে এখানে বিশ্ববিদ্যালয়গুলো এখানে চলে আসছে, এখন পর্যায়ক্রমে কি এই আন্দোলনের সাথে সরকারি চাকরিজীবীরা যোগ দেবে কিনা, এটা আপনার কাছে কি আশঙ্কা মনে হয়? দেখেন, বাংলাদেশে এখন একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, আমাদের অপোজিশনের বন্ধুরা কোনো কিছু যখন করতে পারে না, তখন অন্যের আন্দোলনকে নিজের আন্দোলন মনে করে তার সাথে যোগ হয়ে আন্দোলনকে বেগবান করে। আচ্ছা, এতে করে তাদের কি ফায়দা হয় যায় না, কিন্তু পরের আন্দোলন দিয়ে কোনোদিন তার নিজের ঘরে পড়ে। কিন্তু এখানে আমি বিশেষ করি কোঠা বিরোধী আন্দোলন দেখেন, কোঠা বিরোধী আন্দোলন বিএনপি সমর্থন করেছে। তারপরে আপনার এই জাতীয় আন্দোলনকে যখন দেখবেন যে জনগণ সম্পৃক্ত হয়েছে, বরঞ্চ তখনই আন্দোলনের একটা ক্ষতি হয়ে যায়, তখন আন্দোলনের একটা স্বতন্ত্র অবস্থান থাকে না। কোঠা বিরোধী আন্দোলনটা কিন্তু একটা স্বতন্ত্র অবস্থানে ছিল। জি, কিন্তু পরবর্তী মানে যখন এটার সাথে বিরোধী সাধারণ মানুষের দেন দরবারটা থাকে, তখন এটা থাকে সাধারণ আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন।
যখন এই সাধারণ মানুষের আন্দোলনে ব্যর্থ একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কোনো উপায় না পেয়ে ওই সাধারণ মানুষের সাথে যখন একত্রতা ঘোষণা করে, তখন এই আন্দোলনটা ২ ভাগে বিভক্ত হয়ে যায়। আচ্ছা। তখন ক্ষতিটা সাধারণ মানুষের। জি। তো আমি না আপনাকে অন্য একটা কথা বলছিলাম। প্রসঙ্গটা ছিল যে এইখানে হলো ৩৫ টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা আ খুবই ছোট একটা খুব বেশি হবে না। ধরেন যে ৩৫ টা বিশ্ববিদ্যালয়ে ২০০ করে যদি শিক্ষক থাকে তাহলে ধরেন যে ৭,০০০ শিক্ষক হবে। কিন্তু এখানে আবার এই সরকারি চাকরিজীবী যারা রয়েছেন ২০-২৫ লক্ষ বা ৩০ লক্ষ চাকরিজীবী আবার এখানে এড হবে কিনা? এই না, এটা বিষয়টা আপনার এটা থেকে এটা জানতে এটা চাচ্ছিলাম। এড হবে কিনা এটা আমি আপনি বলতে পারবো না। এটা ডিপেন্ড করে কার স্বার্থের কতটুকু হানি হলো। আচ্ছা, আচ্ছা, এটার আচ্ছা। একটা ব্যাপার। কিন্তু আচ্ছা, আচ্ছা। ঘটনা হলো যেটা সেটা হলো সার্বজনীন। সবার জন্য একটা পেনশন ব্যবস্থা, এটাকে সবাই অভিনন্দন জানানো উচিত বলে আমি মনে করি। কারণ আপনি চাকরি করেন, আমি চাকরি করি না। আরেকজন চাকরি করে, আরেকজন করে না। কিন্তু যে না করে সে সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নয়। সে সমাজেরই একজন। তারও বৃদ্ধ বয়সে নিরাপত্তার প্রয়োজন আছে, সুরক্ষার প্রয়োজন আছে। এবং রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে যদি এই পেনশন ব্যবস্থাটা করে থাকে, তাহলে আমার মনে হয় সকলকে অভিনন্দন জানানো এটাই জরুরি। ধন্যবাদ আপনাকে। আ আমি আরেকটা বিষয় এখন আপনার সামনে টানবো সেটা হলো ভারতের সঙ্গে কিছু সমঝোতা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ২ দফা সফর করেছেন ভারতে। বিশেষ করে নরেন্দ্র মোদী ভারতীয় মাননীয় প্রধান প্রধানমন্ত্রী। তিনি যখন শপথ নিয়েছিলেন তখন আমাদের পার্শ্ববর্তী দেশের হিসাবে তিনি এবং রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র থেকেও রাষ্ট্রপ্রধানরা চলে এসেছেন। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন এবং তার পরবর্তী আরেকটা সফর। এই সফরে যে সমঝোতাগুলো হয়েছে, স্মারকগুলো হয়েছে এটা এখন গরম ইস্যু। অর্থাৎ এটা নিয়ে কথাবার্তা, বাকবিতণ্ডা, এখন স্বার্থ হ্যাঁ, হ্যাঁ। নিয়ে চলছে। এখানে দেখেন যে ১০ টা চুক্তি হয়েছে। ১০ টা চুক্তির ২-৩ টা চুক্তি বা ৪-৫ টা চুক্তি নিয়ে রিজভী আহমেদ একটা কনফারেন্স করেছিল। জি। রেল, বিশেষ করে রেল রেল, পথটা, রেল রেল পথটা যে দেশের মাঝখান বাংলাদেশের, দিয়ে এখন রেল এই রেলটা যাতায়াতটা। কি শুধু বাংলাদেশের ভিতর দিয়েই চলবে না ইন্ডিয়ার ভিতর দিয়েও চলবে? শুধু বাংলাদেশের লোকই যাতায়াত করবে না ইন্ডিয়ার লোকও যাতায়াত করবে। বোথ পার্টি অর্থাৎ ২ দেশের লোকজন যদি যাতায়াত করে সমস্যাটা কোথায়? কারণ এছাড়াও তো আমাদের রেল আছে। আরও রেলপথ আছে। আরও একটি রেলপথ আছে যেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে। এবং আমাদের এখানে কিন্তু সড়ক পথে আছে, বাস আছে। যেই বাস ইন্ডিয়াতে যাচ্ছে, বাংলাদেশে আসতেছে। জি। আরেকটা রেল যদি নতুন করে যায়, সংখ্যাটা বাড়লো। কিন্তু এই জিনিসটা তো আগে হয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনি, বিএনপির সাথে যে চুক্তিগুলো হয়েছে, কঠিন, কঠিন ৪ টা চুক্তি হয়েছে জি। বিএনপির আমলে। কি, কি? সাপটা, ৭ টা। নাফটা, গ্যাট, ওপেন মার্কেট। আমাদের কি ওপেন মার্কেট বিএনপি ভারতের সাথে ওই সময় যাওয়ার কথা ছিল ৯২ সালে? ১৯৯২ সালে ৪ টা চুক্তি হয়েছে। নাফটা, গ্যাট, ওপেন মার্কেট। এগুলোর মধ্যে কিন্তু আপনার তেল ব্যবস্থাপনা আছে, সড়ক ব্যবস্থাপনা আছে, সবকিছু যুক্ত আছে। এগুলো কি বাস্তবায়ন হয়েছে? এগুলো বাস্তবায়ন হয়েছে। মানে চলমান? চলমান আছে। এগুলোর অংশ বিশেষের বাহিরে কোনো চুক্তি এখন পর্যন্ত বাংলাদেশের সাথে, ভারতের সাথে হয়নি। আর তিস্তা চুক্তিটা নিয়ে কিন্তু আপনার বিগত সরকার বলেই ফেলছিল যে আমরা এটা ভুলেই গিয়েছি। তিস্তার সমস্যার সমাধান হচ্ছে না। এটা একটা কঠিন ব্যাপার এবং এটা হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে যে সাম্প্রতিক সময়ে যে গঙ্গার বিষয়টা নিয়ে যে এক ধরনের ব্যর্থতার কথা আলোচনা হচ্ছে সেটা হলো যে পশ্চিমবঙ্গের যে মমতা দিদি রয়েছেন তৃণমূল প্রধান, তৃণমূল কংগ্রেসের তো উনার যে আপত্তিটা রয়েছে এইটা কেন মেনেজ করা যাচ্ছে না? আর তৃণমূল কংগ্রেসের সাথে উনার নির্বাচনী এলাকার সাথে সিলেটের একটি অংশ জড়িত। জি, এখন বন্যা হচ্ছে। বন্যা যেখানে হচ্ছে। এখন জি। সিলেটের পানিটা ইন্ডিয়ার পানি না আমাদের দেশের পানি? এটাই তো আমরা ডিসাইড করতে পারলাম না। এখানে দেখবেন কিন্তু বিষয়টা কে করবে? এটা ডিসাইড আমাদের দেশের সরকারই করা উচিত। আচ্ছা। এবং এটা হাইড্রোগ্রাফি একটা জরিপ অতি জরুরি বলে আমি মনে করি। হুম। কারণ হাইড্রোগ্রাফি একটা দেশের উপরে হাইড্রোগ্রাফি একটা জরিপ হওয়া উচিত। কারণ হলো সিলেটের আপনার ৫ মাস, ৪ মাস, কখনো ৩ মাস আপনার ছিল, বন্যা জি, থাকে। জি, জি, অথচ বাংলাদেশে কোথাও বন্যা থাকে না। জি, আরেকটা জিনিস দেখেন সিলেট এবং বরগুনা ২ টা জেলা, আমি বরগুনার লোক। এখানে ডিসট্যান্স হচ্ছে ৩০০ ফিট। জি। সিলেট হলো ৩০০ ফিট নিচে, বরগুনা ৩০০ ফিট উপরে। উপরে? হ্যাঁ, আচ্ছা। অথচ বরগুনায় কিন্তু কোনো পানি থাকতেছে না। কিন্তু সিলেটে তো পর্বত আছে। হ্যাঁ, মানে সিলেটে পাহাড় পর্বত আছে। আছে, পাহাড় আছে। সিলেটে পানিটা কেন থাকতেছে? এটা একটা কঠিন বিষয়। এটা নিয়ে আমার খুব হালকা পড়াশোনা করতে হয়েছে আমার নির্বাচনী এলাকার স্বার্থে। আচ্ছা। এখানে ৩০০ ফিটের ডিফারেন্স। ৩০০ ফিট মানে আপনার প্রায় আ এক পাহাড়ের সমান। একটা পাহাড়ের সমান। এক পাহাড়ের এই সমান। এত নিচে জায়গায়। কিন্তু এই নিচে জায়গায় তো পানি থাকার কথা ছিল। না। পানিটা সরে যেতে পারতেছে না। বা এখানে পাহাড়ও একটা বিষয়। আরো ভৌগোলিক বিষয় আছে যেগুলো ডিসাইড করা খুব জরুরি বলে আমি মনে করি। এখানে যে উজান থেকে যে চলে আসা পানিটা। এখানে উজানের পানিটা নাকি একটা অপবাদ। উজানের পানি। এখানে উজানের পানি না, ভাটির পানিও না। এই পানিটা কি আদৌ ইন্ডিয়ান পানি? এই পানিটা কি আদৌ আপনার জলাবদ্ধতার পানি?
এখানে তো এমনিতেই এটা হলো কিন্তু কোনো- শ্রীমঙ্গলে না, এ- বৃষ্টি বেশি এটা হয়। কিন্তু কোনো হাইড্রোগ্রাফিক জরিপ নাই, আমি যেটা বলতেছি। আমরা যেটা দেখি, কেউ কেউ বলি ইন্ডিয়ার পানি, কেউ কেউ বলি উজানের পানি, আবার এখন সাম্প্রতিক কেউ বলে সময় বৃষ্টির পানি। কেউ বলে বৃষ্টি পানি। কিন্তু সাম্প্রতিক সময় একটা প্রচন্ড রকম বিষয় নিয়ে ওই এলাকার মানুষ চিন্তিত, সেটা হলো আপনার ওখানে হাইড্রোগ্রাফিক জরিপ খুব জরুরি। যে আচ্ছা জরিপের উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত নেওয়া সবার আগে, নাহলে বিচ্ছিন্নভাবে বাদ দিয়ে কোনো লাভ হবে না। দেখেন ঢাকা শহরে 15 বছর 20 বছর আগে সামান্য বৃষ্টি আসলে একদম মেচাকার হয়ে যেত, চলেই যেত, চলে যেত। এখনো কিন্তু কোথাও same। বলা বলি। অনেক কাজ করার পরে এটা আসতেছে না। এই এটা একটা আমাদের সমাধান আসছে না, আমাদের ঢাকা শহরে স্থায়ী সমাধান আসছে না। ঢাকা শহরেও পানির কোনো হাইড্রোগ্রাফিক জরিপ নেই। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা কঠিন একটা ব্যাপার। গবেষণার কাজ বিষয়টা। গবেষণার হাইড্রোগ্রাফিক জরিপটা হলো আপনার পানির স্তরের উপরে কাজ করে। আচ্ছা, পানির পানির স্তরটা কোথায়, কি স্তরটা অবস্থায় কোথায় আছে, এবং এটা কোথায় যে শেষ হচ্ছে, কোথায় যে আসছে। আর এই পানিগুলো নিচে যাচ্ছে না কেন? একটা হাতির পুলে সামান্য বৃষ্টি আসলে পানি আসে, পানিটা বাড়ছে কোথায়, পানিটা বেরতেছে হাতির জিলে এসে। জি, হাতির জিলের থেকে হাতির পুল উঁচু কতটুকু নিচু কতটুকু এটা কিন্তু সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত না হয়ে আপনার এখানে ড্রেন খোদাখুদি বারবার চলছে। কিছুদিন আগেও আমার বাসার পাশে ড্রেন খোলা হয়েছে, কিন্তু এখনো বৃষ্টি আসলে জায়গাটা তলিয়ে যাচ্ছে, ঠিকই তুলে যাচ্ছে। তলিয়ে যাচ্ছে। কিন্তু এখানে সবার আগে জরুরি, এখানেও একটা হাইড্রোগ্রাফিক জরিপ খুব জরুরি ছিল, যেটা করা হয়নি। না করে আনুমানিকের উপরে আমাদের কাজকর্মগুলো করা হবে। না, এটা তো খুবই জাতির জন্যই বিপজ্জনক। রেল ট্রানজিট নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা হলো যে বিরোধী দলগুলো বলছে যে এক ধরনের বলছে যে আপনার সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায়। ঠিক, এটা মির্জা ফখরুল সাহেবের একটা ইয়ে, অভিযোগ। এখন কথাটা হলো যে যে কথাটা আমরা ছিলাম যে রেল একটা যাচ্ছে, তিনটা গেলে কি সমস্যা হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা কথা হচ্ছিল যে ট্যাক্স নিয়ে, যে যে এটা একটা ট্যাক্স নির্ধারণ, যে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে, ভারত থেকে যখন বাংলাদেশে রেলটা আসবে তার যে সাশ্রয়টা পাচ্ছে এর একটা অংশ যেন এখানে ট্যাক্স নির্ধারণ করা হয়। আপনার যুক্তিটা কি? এটা আমাদের দৃষ্টিকোণ থেকে এখান থেকে যেটা যাবে, ওইখান থেকে যেটা আসবে, এটা একটা রেশিও আকারে ডিস্ট্রিবিউট হওয়া উচিত জি জি, দুই এটা দেশের কি সাথে। হচ্ছে বা এটা এখন হচ্ছে কি হচ্ছে না আমি সঠিক জানি না, এটা ব্যাখ্যা দেওয়া যাবে না, কারণ আচ্ছা, মাত্র শুরু হয়েছে। এটা সম্পূর্ণ বিষয়টা আমি এখনো জানি না। হুম, এটা অভ্যন্তরীণ, এটা যেহেতু দ্বিপাক্ষিক বিষয়। হুম, দ্বিপাক্ষিক বিষয় হলে যেটা, যেমন আমাদের এখান থেকে যখন আমরা টিকিট কাটি, এই টিকিটের একটা অংশ কিসে চলে যায়, ইন্ডিয়াতে চলে যায়। জি জি, আবার মানে ইন্ডিয়া, রাজস্বটা, হ্যাঁ, ইন্ডিয়া থেকে যখন টিকিট কাটা ট্রাভেল হয় ট্যাক্সটা। এখানে চলে আসে। আবার এখানে যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আছে, এই ফ্লাইট আবার যে যে কোম্পানি, সেই সেই কোম্পানির টাকা চলে যায়। এগুলো সমঝোতা কিন্তু চুক্তির কারণে এগুলো হয়ে ল্যান্ডিং থাকে। এর কারণে কিন্তু আবার এয়ারকে আলাদা একটা ট্যাক্স দিতে হয়। আচ্ছা আচ্ছা, এখন আমাদের এখানে যদি ল্যান্ডিং করে রেলটা, তার ট্যাক্স দেওয়া উচিত। আবার ওনাদের এখানে যেখানে ল্যান্ডিং করে ওনাকে ট্যাক্স দেওয়া উচিত। উভয় দেশের একটা নিয়ম নীতির মধ্যে থাকলে আমার মনে হয় না। আচ্ছা, নিয়ম নীতিটা হওয়া জরুরি। এটা আর রাষ্ট্রীয় এটা একটা কি ব্যাপার। সমঝোতার মধ্যে নেই? এটা সমঝোতার মধ্যে না থাকলে তো এই পর্যন্ত কাজটা হতো না বলে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় হলো আরেকটা যে বিষয় হলো যে এটা দিয়ে আসলে রাজনীতি করার কোনো অবকাশ নেই। অবকাশ নেই বলতে কি, কেন বললাম, কারণ বাংলাদেশের ক্ষতি হোক এমন কিছু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করবে না। হ্যাঁ, যেহেতু আমাদের লাখ লাখ মা বোনের ইজ্জত এবং লাখ লক্ষ লক্ষ শহীদের স্বাধীনতার রক্তের বিষয়, বিনিময়ে এই আপনার দেশ স্বাধীনতার বিষয় যখন আসবেন, স্বাধীন হয়েছে, সেহেতু এই স্বাধীনতা বিকিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। শরণার্থী বিষয়টা আপনি যদি আসেন, এখানে একটু এই বিষয়টা না আনলেন নয়। আমাদের বাংলাদেশের 1971 সালে প্রায় 1 কোটির কাছাকাছি লোক শরণার্থী ছিল। 11টি শরণার্থী ক্যাম্প করে ক্যাম্প ছিল, জি। ক্যাম্প ছিল। যে ক্যাম্পে প্রতিদিন খাওয়া থেকে শুরু করে সবকিছু ভারত বহন করে, হুম, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে। এখানে ভারতেরও স্বার্থ আছে। পাকিস্তান খণ্ড হোক বা পাকিস্তান এখান থেকে উচ্ছেদ হোক, এইখানে একটা থাকুক, এটা পাকিস্তানও চায়নি। কিন্তু ভারত অতিমাত্রায় আমাদের জন্য সহযোগিতা করেছে, যেটা বলার মতো না। আপনারা দেখবেন যে আমাদের এখানে শিল্প, সাহিত্য, রাজনীতি সর্বক্ষেত্রে ভারতের একটা আবির্ভাব আছে। জি। বাঙালি কালচার একটা হ্যাঁ, বিষয় আছে, বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বা একটা কালচারাল যে কালচারের একটা মিল আছে। হ্যাঁ এখানে ধর্মের ঊর্ধ্বে সংস্কৃতি, এখানে ধর্মের সংস্কৃতি, ঊর্ধ্বে হ্যাঁ, সংস্কৃতি। এখানে রবীন্দ্রনাথ, তাদেরও রবীন্দ্রনাথ, আমাদেরও জি রবীন্দ্রনাথ। জি জি, এখানে নজরুল, তাদেরও নজরুল, আমাদেরও নজরুল। জি অথচ আমরা যদি হিসাব করি যে রবীন্দ্রনাথ আমাদের অঞ্চলে জন্মগ্রহণ করেন, জি নজরুল ইসলাম আমাদের এখানে জন্মগ্রহণ করেন, জি তার মানে তারপরে কবিরা আসবে জীবনানন্দ দাশ, জসিম। জি। কিন্তু ভারত কিন্তু জীবনানন্দ দাশকেও ওন করে, জসীমউদ্দিনের জসীমউদ্দিনকেও ওন করে। মূর্তিও সেখানে দেখেছি, ভাস্কর্য হ্যাঁ, আমরা দেখেছি ভাস্কর্য দেখেছে। রাস্তায় এখানে রাস্তায়। সাংস্কৃতিক বিনিময়টা যেহেতু ব্যাপক, সেখানে রাজনৈতিক সহ অবস্থানটা স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। একটা বিষয় বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং সেটা কূটনীতিক মহলে, বিশেষ করে যে সাধারণ মানুষ না, এটা আসলে একটু যারা বুদ্ধা তাদের লেভেলে হচ্ছে যে বাংলাদেশের ভূ রাজনৈতিক যে গুরুত্ব, এই কারণে হলো আলোচনার মধ্যমণি রয়েছে যুক্তরাষ্ট্র, তারপর হলো ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, ভারত।
বাংলাদেশের এখন যে প্রেক্ষাপটটা, এখন দেখা যাচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ডে ভারত এবং চীন দুইটা রাষ্ট্রই আমাদেরকে কাছাকাছি কাছাকাছি করছে। এখন এই প্রশ্নটা দেখা দিয়েছে আসলে বাংলাদেশের অর্থাৎ ঢাকা কোন দিকে ঝুঁকে পড়ছে বেশি, না না, এখানে আপনার দিল্লি নাকি বেইজিং? না, বেজিং হলো ন্যাচারালি পড়তেছে, এটা রাজনৈতিক ভাবে। আপনি দেখবেন যে 5 বছর আগে ঢাকা শহরের প্রত্যেকটা মার্কেটে ইন্ডিয়ান কাপড়ের ছড়াছড়ি ছিল। জি, এখন এটা আস্তে আস্তে চীন দখল করে ফেলতেছে। চীন দখল করছে। চীন দখল করে ফেলতেছে। আপনি যে কোনো মার্কেটে ঢুকবেন দেখবেন যে বাচ্চাদের ড্রেস মানে চীন, চায়না থেকে আসে। আচ্ছা আচ্ছা, এটা আপনি পছন্দের শেষে অবস্থান করছে। সাম্প্রতিক সময় যেটা হচ্ছে, প্লাস পাশাপাশি একটা কিন্তু প্লাস্টিক গুলো তো আগে ছিল, প্লাস্টিক গুলো আগে ছিল, কিন্তু আপনার আমি বলছি বাজারটা বাজারটা। ন্যাচারালি চায়না তার যোগ্যতা দিয়ে সারা পৃথিবী দখল করে ফেলতেছে। আচ্ছা, এবং অর্থনৈতিকভাবে এই মুহূর্তে একটা উদীয়মান রাষ্ট্র হিসেবে চায়না তার নিজস্ব বহিঃপ্রকাশ করতে বাংলাদেশে কি তার অবস্থানটা তার ইলেকট্রিক বাজার, কারণে, আপনার ইলেকট্রিক বাজার দেখবেন, উন্নয়নের কারণে? এটা উন্নয়ন না, তার প্রযুক্তি এবং তার অবকাঠামো, তার আপনার দামের দিকে সবকিছু মিলে। যেমন জাপানি প্রোডাক্টের দাম 10 টাকা হলে চায়না প্রোডাক্টের দাম 8 টাকা। জি। কিন্তু মান যে আহামরি যে বিষয়টা না, কিন্তু চায়না হলো তার যোগ্যতা দিয়ে সারা পৃথিবীকে সে দখল করে ফেলেছে। এখানে ভারতের অবস্থান খুবই কমে যাচ্ছে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, মোটর পার্টসের জায়গাতে এখন চায়নার অবস্থান, তারপরে ইলেকট্রিক বাজারে চায়নার অবস্থান, এবং কাপড়ের বাজার যেটা মানে ইন্ডিয়ার 100%-এর মধ্যে 50% ইন্ডিয়ান কাপড় ছিল, এখন আপনার 60%-এর উপরে আপনার চায়না কাপড়। এটা তো আপনার রাজনৈতিক বিষয় না, এটা তার যোগ্যতা। প্রতিটা রাষ্ট্রের উৎপাদন ক্ষমতার সাথে তাদের নিজস্ব একটা যোগ্যতা থাকে, জি। রপ্তানির যোগ্যতা থাকে। এই রপ্তানির যোগ্যতা আমার মনে হয় এই মুহূর্তে চায়না, ইন্ডিয়া না, শুধু আমেরিকার থেকেও ছাড়িয়ে দিয়েছে। না, এদিকে যদি এইভাবে আসেন যে রাশিয়া কিন্তু এখানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মনোযোগ দিয়েছে। এটা একটা বিষয়, এটা পারমাণবিক বিষয়। আর ওইটা হলো আপনার যে ব্যক্তিকেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক এবং মানুষ কেন্দ্রিক উৎপাদন ক্ষমতা। পারমাণবিক এখানে রাশিয়ার সাথে যে চুক্তিটা হয়েছে, এটা সরকারের একটা বিষয় ছিল। জি। সরকার যদি এটা রাশিয়ার না দিয়ে আমেরিকার দিতে, আমেরিকা করতো। সরকার যদি এটা ইন্ডিয়াকে দিত, ইন্ডিয়া করতো। এবং আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে শুধুমাত্র রাশিয়া করতেছে না, ইন্ডিয়াও করতেছে, আমেরিকাও করতেছে এবং চায়নাও করতেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আছে খুব সাম্প্রতিক সময়ে, অতীতেও ছিল, সাম্প্রতিক সময়ে এসে যোগ হয়েছে, যে এরা যে হেফাজত হেফাজত একটা অভিযোগ করেছে। সেটা হলো যে আমরা দেখছি যে কয়েকদিন আগে আপনার নেত্রকোনাতে একটা জঙ্গি অভিযান পরিচালনা হয়েছে, আজকে রূপগঞ্জে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটা অভিযান পরিচালনা হচ্ছে। এই ফাঁকে এসে আপনার কওমি মাদ্রাসার ছাত্রদের জঙ্গিবাদের তকমা লাগানোর অপচেষ্টা চলছে বলে হেফাজতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবং এটা বন্ধ করার তারা ইয়ে করেছে। এটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেটা বিষয় হলো, ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না। হেফাজতের সারা জামাতও তো এখানে আছে। জঙ্গি হামলার মধ্যে যে হেফাজতই পাচ্ছে তা না, জামাতও তো পাচ্ছে। কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু কোনো আজ না, পর্যন্ত প্রতিক্রিয়া নেই। জামাতের কোনো প্রতিক্রিয়া নেই। ওনার প্রতিক্রিয়াটা কি কারণে আসলো, এটা একটা বিষয় কিন্তু। আর হেফাজত কখনোই আপনার স্বাধীনতা গণতন্ত্র মুক্তিযুদ্ধের পক্ষে ঠকি না, জামাত কখনো মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষে ঠকি না। এখন তাদের কৌশলগত কারণে, রাজনৈতিক কারণে যে কোনো মুহূর্তে আপনার স্লোম হইতে সাপ হয়ে যেতে পারে। এটা সরকার সবসময় মনে করে, এবং সরকারের মাথায় ওই বিষয়টা আছে। যত রকম তারা কওমি মাদার অমুক তমুক হাবি যাবি যাই কিছু উপাধি দিক না কেন প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী এটা বুঝে যে আমি এই যা নাড়াচাড়া করতেছি এটা কি জিনিস। এনে আজকে র্যাবের প্রধান বলেছেন, মহাপরিচালক বলেছেন যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী মাথা চালা দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, স্বাভাবিক একটা কারণ, কারণ এখানের মানুষ লালন ভক্ত, এখানের মানুষ হাসান রাজা ভক্ত, এখানের মানুষ ধর্মকর্ম করে, কিন্তু এখানে মানুষ সাম্প্রদায়িক না। কিছু কিছু লোক সাম্প্রদায়িক রাজনীতি করে বরঞ্চ তাদের দলকে ক্ষতি করেছে। এর মধ্যে অন্যতম বিএনপি। বিএনপি যদি একটু মুক্ত মনা রাজনৈতিক দল হিসাবে নিজেকে বহিঃপ্রকাশ করতে পারতো, আজকে বিএনপির একটা অবস্থান থাকে। আমরা যদি একটু কোটা বাতিলের প্রজ্ঞাপন বহাল যে বিক্ষোভ করেছে, বিক্ষোভ হয়েছে, এবং এটা নিয়ে বেশ আলোচনা, বেশ বড় ধরনের কর্মসূচিও চলছে, এবং তারা বলছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিলে 2018 সালের পরিপত্র যেটা হয়েছে সেটা বহাল রাখার জন্য তারা করেছে চাকরি প্রত্যাশীরা। কোটার বিষয়টা একটা মহামান্য আদালত, এই বিষয় নিয়ে আমি কথা না বললে বোধহয় আমার মনে হয় ভালো হয়, যেহেতু আদালতের বিষয়টা হ্যাঙ্গিং আছে। সরকার কিন্তু এটা বাতিল করেছিল, সরকার বাতিল করেছিল, কিন্তু পরবর্তী মুহূর্তে আপনার যেহেতু আদালতে একজন কেস করেছিল, কেসের পরে এটা চলমান রয়েছে, ওই বিষয়টা আমরা বোধহয় আলোচনা না করলেই ভালো। এখানে এর পক্ষ থেকে আজকে একজন বলেছেন, মির্জা আব্বাস বলেছেন সম্ভবত বিএনপির পক্ষ থেকে, যে না সরি, এটা বলেছেন হলো আসাদুজ্জামান রিপন, তিনি হলো বিএনপির সিনিয়র নেতা, ভারতকে রেল করিডোরে 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে দেওয়া হবে না, এটা একটা চ্যালেঞ্জের হিসেবে বক্তৃতা করেছেন। আসলে
আচ্ছা, কতটুকু পারবেন উনি? দ্বিপাক্ষিক বিষয় হলো তো আপনি 1 ইঞ্চি কেন, আপনার পুরোটাই দিতে হবে। আর যদি বিষয়টা দ্বিপাক্ষিক না হয়, যে ভারত থেকে শুধু আসবে, বাংলাদেশ থেকে যাবে না, তাহলে একটা বিষয় ছিল। আর যদি ভারত থেকেও যায়, বাংলাদেশ থেকেও আসে, আমরা কিন্তু বিষয়টা আগে আলোচনা করেছি। জি, উভয় জি। উভয় দেশের হ্যাঁ, উনি যাতায়াত। যেহেতু এটা চ্যালেঞ্জ না, ছুড়েছেন আজকে, চ্যালেঞ্জ তো বেশ, শুনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কিন্তু দল তাদের একটা অভিযোগ আজ আছে। তার থেকে ২ অভিযোগটা বছর ছিল দুই যে অবৈধ সরকার শুধু অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামির জিঞ্জিরে না, পুরিয়ে দিয়েছে। অবৈধ সরকারটা কিভাবে? তুমি যদি বিএনপি ক্ষমতায় না যাও, বা তুমি যদি নির্বাচন না করো, আরেকজন তো বসে থাকবে না। এটা স্বাভাবিক না? আপনি জি, আমাকে ডাকছেন বলে আমি আসছি। জি, আপনি যদি আমাকে সুযোগ না দিতেন, কথা বলতে পারতাম না। আপনি দেখেন, ৬৯ এর নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন, ৭০ এর নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন। স্বাধীনতার আগে বঙ্গবন্ধু আওয়ামী লীগ নিয়ে, নৌকা নিয়ে পরিপূর্ণ জয় লাভের পরেও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারে। আচ্ছা, জি, জি, কিন্তু পরবর্তী মুহূর্তে আন্দোলন করে দেশই স্বাধীন হয়ে গেছে। জি, বিএনপির দরকার ছিল প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করা। জি, প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করে তারা সংসদে এবং সংসদের বাইরে সর্বক্ষেত্রে যদি জনগণের পক্ষে কথা বলতে পারত, তখন এই জাতীয় কথা বললে জি, মানায়। জি, কিন্তু জি, এখন বিএনপির এমন একটা অবস্থা হয়েছে, না ঘরে না বাইরে। প্রেস ক্লাবে দেখবেন, জহুরুদ্দিন হল, আপনাদের প্রেস ক্লাবে জহুরুদ্দিন হলে ১২০ জন লোকের ক্যাপাসিটি। জি। ওইখানে ফখরুল ইসলাম আলমগীর প্রেস কনফারেন্স করে। ওইখানে প্রেস কনফারেন্স আপনারা প্রচার করেন বলে আজকে ফখরুল ইসলাম আলমগীরকে মানুষ চিনে। তো বেশি ব্যাপক জনগোষ্ঠীর মাঝে তার কথাগুলো বলতে হবে। এটা রাস্তায় বলতে হবে, রাজপথে বলতে হবে, আন্দোলন থাকতে হবে, সংগ্রামে থাকতে হবে, নির্বাচনে থাকতে হবে। তারপরে আপনার সেটা জনগণ শুনবে এবং বিশ্বাস করবে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে এখন আলোচনার বিষয় হলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আলোচনার বিষয়। বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে যে আমেরিকাকে খুশি রাখার জন্য সরকার সেন্ট মার্টিন বিকিয়ে দিয়েছে। এবং আজকের একটা মন্তব্য হলো মেজর জেনারেল ইব্রাহিমের। তিনি বলছেন যে সেন্ট মার্টিনের নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে, এটা দূর করার আহ্বান জানিয়েছেন তিনি। হ্যাঁ, আসলে উনি তো একজন সেনাবাহিনীর হ্যাঁ। সাবেক না, কর্মকর্তা। ওই এলাকা সে, ওনার ওই এই ওই এলাকাও তার। সে জি, ভালো বোঝে, অনেক জি, ভালো জি, বোঝে, জি, ভালো জানে। কিন্তু উনার রাজনৈতিক দর্শনের কোনো নির্ধারিত কোনো স্থান নেই জেনারেল। তা উনি কিভাবে উনি নিবেন এটা? কখনো এই পক্ষে কখনো ওই না, না, পক্ষে। আমি ওইভাবে বলব, আমি তো আরো খারাপভাবে বলছি। এই পক্ষ ওই পক্ষ না বলে আমি বলছি উনার রাজনৈতিক কোনো দর্শনের একটা নির্ধারিত স্থান নেই। উনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, এই বিষয়ে আমি না গেলাম। কিন্তু উনার কথাবার্তাগুলো বিচ্ছিন্ন। আর আচ্ছা, বিচ্ছিন্ন কথা দিয়ে সেলমার্টিনের মতো একটা বিষয়কে বড় করা বা ছোট করা সম্ভব না। সেলমার্টিনে যে সমস্যাগুলো ছিল, সেলমার্টিনে ৩ দিন পরে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ত্রাণ থেকে শুরু করে সবকিছু দিয়ে ওইখানে স্বাভাবিক একটা পরিবেশ নিয়ে আসা হয়েছে। এটা সরকারের পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু এটা নিয়ে কিন্তু সরকার আজও খুব ভালো করে পরিষ্কার কিছু বলছে না। না, এখানে তো আপনার সেলমার্টিনের দূর থেকে তারা আক্রমণ করেছিল। ১ম বারে যেদিন ৮টার সময় ওখানে করা হয়, আক্রমণ করা হয়। জি। এটা কিন্তু কিন্তু কোনো, এখন কি সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে এখন সাধারণ মানুষের জন্য? এখন অনেকটা স্বাভাবিক। অনেকটা হয়তো স্বাভাবিক। অনেকে ভীত মানসিকতা থাকতে পারে, কিন্তু পরিবেশটা স্বাভাবিক। আচ্ছা। আর একটা বিষয় যদি আমি একটু একটা বিষয় টানি। এখানে আপনারা না বলে নাই। ওখানে জি, ১১টা যখন আক্রমণ করা হয়, 11:30টার মধ্যে কিন্তু ডিসি প্রেস কনফারেন্স করেছে। আচ্ছা, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সরকারের উচ্চ মহলে সে জানিয়ে দিয়েছিল যে এখানে এই পরিস্থিতি কি করা যায়। ২ দিনের মাথায় সরকার একটা ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, এবং সরকার স্পষ্ট বলেছিল, আমাদের উপাধিপতি সাহেব বলছিল যে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও বলেছিল যে আমরা প্রয়োজনে পাল্টা আক্রমণ করব, তারা আবার আক্রমণ করব। আচ্ছা, আচ্ছা। কিন্তু আর পরবর্তী মুহূর্তে আর ওদিকে আগায় আগায় নাই। এবং আমরাও চাই সুষ্ঠুভাবে সমাধান। জি, আমরাও চাই এটার সুষ্ঠু সমাধান হোক এবং আমরা যেন আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে রক্ষা পারি। করতে সেন্ট মার্টিনে নির্বিঘ্নে যেতে পারি, যেতে আসতে পারে। পারি এবং পর্যটকরা যেন সেখানে যেতে পারে। সাম্প্রতিক সময়ে খুব একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে, সেটা হলো দুর্নীতি। অর্থ ও অসৎ উপায়ে অর্থ উপার্জন, বিশেষ করে মিস্টার বেনজির সাহেব যখন আলোচনায় আসলেন, তারপর আরো মিস্টার না, মতিউর পরিমাণটা আসলেন, অনেক বড় বড়। মিস্টার ফয়েজ আসলেন, আরো কিছু বিষয় আসলেন। ঠিক এই সময়ে এসে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী ঘোষণা ও হিসেব অনুযায়ী এই হিসেব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। এটা ১৯৭৯ সালে সরকারি কর্মচারী বিধিমালার সংশোধিত ১৩ বিধি অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারী চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার সার্টিফিকেট সিকিউরিটি বিমা, অর্থাৎ তাদের একটা মানে ইনকাম, বিবরণ জানানো হ্যাঁ যে আমার এত ইনকামের যে টাকা আছে, এই টাকা নিয়ে আমি চাকরিতে জয়েন করেছি এবং এত টাকা কালীন আমি বের হয়ে আসলাম। জি, জি, এটা একটা কঠিন কাজ হলেও কাজটা করা উচিত। পৃথিবীর সব দেশে এটা আছে। জি, এটা আর সেই সাম্প্রতিক যে দুর্নীতির কথাগুলো বলতেছেন, দুর্নীতি আসলে সর্বকালেই ছিল। পরিমাণটা এত ছিল বলে আমার মনে হয় না। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে দুর্নীতি করতেছে সে কিন্তু রক্ষা পাচ্ছে না।
হয়তো সে পালিয়ে যাচ্ছে বা সে মানে এই দেশের মাটিতে থাকতে পারছে না, থাকতে পারতেছে না, ঠিক আছে, হয় কারাগার নয় বিদেশ। নয় বিদেশ। আরেকটা বিষয় খেয়াল করেন আপনি, এখানে কিন্তু আপনার আমাদের দলীয় অনেক লোকজন বর্তমানে চলে আসে। জি জি। আরেকটা বিষয় হলো যে এখানে প্রতিনিয়ত কেউ কিছু করার সাথে সাথে সংবাদপত্র সেটাকে লিড করতেছে, এইখানে যদি আমি এইভাবে একটু বলি যে ঠিক সংবাদপত্র যেগুলো হাইলাইটস করছে বা খুঁজে বের করে ফেলছে, এই ক্ষেত্রে আরেকটু ক্রেডিট পেতে পারে ছাগল। হ্যাঁ, ছাগল একটা ছাগল বলে দিয়েছে। ছাগল না, এটা হলো ক্লু। আপনার হলো একটা অন্যায় যখন করবে সে একটা চিহ্ন রেখে যাবে। ছাগলটা হলো একটা অন্যায় চিহ্নের একটা প্রতীকী। এই অন্যায় প্রতিকৃতিতে মতিউরের পরিবার মতিউরকে বের করা সম্ভব হয়েছে এবং সে অলরেডি কিন্তু সে দেশে নেই বা হ্যাঁ, তার সে পরিবার সহ নেই, নেই। দেশে নেই। এবং এখানে এখানে কথা এটা হলো যেটা বাংলাদেশ থেকে শোনা গেছে, এখন কিন্তু বাংলাদেশ থেকে পালানোটা খুব আহ, কিভাবে সহজ। আপনার ইন্ডিয়া যেয়ে পরবর্তী মুহূর্তে ভিসা পাসপোর্ট করানো হয়েছে। আচ্ছা এটা আচ্ছা। কিন্তু আগেও ছিল, কিন্তু আগে এটা তো ওপেন ছিল না। আগরতলা দিয়ে নানা দিক দিয়ে ৩-৪ দিক দিয়ে বের হওয়া যায়। একটা রাষ্ট্রের তখনই ওই লোকটাকে রাষ্ট্র ব্যারিকেড দিতে পারে যখন তার এগেইনস্টে আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে। আর মানুষ তো এখন প্রচুর চালাক। সেকেন্ডে সেকেন্ডে ডিসিশন চেঞ্জ করে ফেলে। কি করবে না করবে। না, এখানে কথাটা হলো যে এইগুলো তো আপনার ইয়ে করা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব, যে এই যে যে নীতিমালাগুলো রয়েছে, যে বিধিগুলো রয়েছে, এগুলো পুরোপুরি মানলে এই যে নৈতিকতা এখানে একটা বিষয়। নৈতিকতাটা একটা বড় বিষয়। মানুষ আসলে কত দরকার হয় আমি জানি না। ব্যক্তিগতভাবে কত প্রয়োজন হয়। কত প্রয়োজন এটা আমি জানি না। ঠিক আছে? আমার মনে হয় যে যেভাবে আছি আরেকটু হলে হয়তো ভালো হয়। বেশি আরেকটু পরিমাণটা আরেকটু যেন থাকে। আচ্ছা। আরেকটু হইলেই হয়। ঠিক না আছে? এইখানে এই এই যে এত হাজার কোটি টাকা এগুলাতে করবে কি সে? এগুলা কি করে হবে? মজার বিষয় হলো যে তারাই যখন দায়িত্বে থাকতে যখন নীতি কথাগুলো আওড়ায়, বেশ একটা তখন এনার্জি। হ্যাঁ, মতিউর সাহেবও উনি তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে উনি নীতি কথা আওড়াতেন। এবং আমি শুনেছি যে বেনজির সাহেব ওনার অধস্তন কর্মকর্তাদের বলতেন যে তোমরা মরলে তো 3.5 হাত মাটি, তোমরা এত টাকার পেছন দৌড়াও কেন, যথাযথভাবে কাজ করো, দায়িত্ব পালন করো। ঠিক এইভাবে নীতি কথাগুলো আওড়াতেন নিজের ট্যালেন্ট তো কোয়ালিফিকেশন। মানে আপনার সে সচেতনভাবে আসলে কাজটা করে। সচেতন অনৈতিক ভাবে। অনৈতিক কাজগুলো যখন একটা লোক সচেতনভাবে করে, তখন সে প্রতিনিয়তই নিজেকে ব্যারিকেড দিয়ে সুন্দর কথা, ভালো কথা এগুলো বলে অনৈতিক কাজগুলো যখন করে তখন তার জন্য সহজ হয়। মানুষ মনে করে ফেরেশতার সাথে নেই। জি। দেখেন এত টাকাটা করবে কি? আমরা তো জীবনযাপনই আমাদের কষ্ট হয়। আমরা আজকে সরকার দলে ১৫ বছর প্রায় সরকার আছে কিন্তু আমাদের এখন পর্যন্ত জীবনযাপন নেই। এবং বাংলাদেশ আওয়ামী লীগের মেক্সিমাম কর্মীরা, তৃণমূলের কর্মীরা কারোই কোনো পরিবর্তন হয়নি। কেউ পরিবর্তন আশাও করে না। তারা সবাই আশা করে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাক, প্রধানমন্ত্রী থাক দেশরত্ন শেখ হাসিনা। এটাই তাদের স্বপ্ন। প্রশাসনের লোকজন দুর্নীতি করে। আপনার দলীয় ছেলের কোনো হ্যাঁ হ্যাঁ, দুর্নীতি করে। প্রশাসনের লোকজন বেশি। প্রশাসনের লোকজন দুর্নীতি। প্রশাসন কি আর রাষ্ট্র এবং দল এক জিনিস? প্রশাসন একটা বিষয়, রাষ্ট্র একটা বিষয়, সরকার একটা। সরকার এখন এগুলো অবদমন করতেছে না এবং চেষ্টা করতেছে বা সক্ষম হবে, এটা সরকারের একটা বিষয়। কিন্তু প্রশাসনের এই লোকগুলো তো লাগবে। আপনার ৩৫০ অধিক লোক বিভিন্ন দপ্তর অধিদপ্তরে দরকার। এটা কিন্তু রাজনৈতিক লোক দরকার না। দপ্তর অধিদপ্তরে দরকার। হ্যাঁ, সৎ লোক সৎ দরকার। লোক দরকার। আমাদের একটা এখন সততার গোছল দরকার। এটা কি পাওয়ার তার ঠিকানাই ব্যাপার? যদি নৈতিক পরিবর্তন না আসে, না, নৈতিক পরিবর্তন যদি না আসে, আপনাকে পৃথিবী দিয়ে দিলেও লাভ নেই। লাভ হবে না। এটা দরকার, খুব জরুরি দরকার। আপনাকে একটা বসুন্ধরা গ্রুপ দিয়ে দিলেও লাভ নেই। কোনো লাভ নেই। ওই সমস্ত নাম উল্লেখ করার দরকার নেই। আচ্ছা, বিষয় হলো যে আরেকটা পয়েন্ট, শেষ পয়েন্ট হলো যে থানার ওয়াশরুমে ঢুকে গেছে রাসেল ভাইপার। এটা কি এটা তো মূলত এই এই, প্রাকৃতিক বৈচিত্র্য থেকে এসছে, নদী পথে এভাবে পৌঁছে যাচ্ছে সারা দেশে। রাসেল ভাইপার সম্পর্কে আমি আতঙ্কে। আমার ফেসবুকে লিখেছিলাম। এটা আমিও ফার্স্টে জানতাম যে এটা নিজে যে আক্রমণ করে দৌড়িয়ে দিয়ে। জি জি, একটু বিষয়টা সাহসী আর কি। সাহসী। আমরা আসলে জানি যে সাপ ভীতু ওরকম প্রাণী। কিছু না, হয়তো বা এটাকে ওরা রাখতেও পারে যে একটা ঘটানোর জন্য, মিউজিক ঘটানোর জন্য। জি এটা বিষয় না। বিষয়টা হলো যে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের সচেতন হতে হবে সকলকে। জি জি। এটা হলো সবচেয়ে বড়। এবং পরিবেশের সাথে আপনার ইঁদুর দমনের জন্য সাপের প্রয়োজন আছে। সাপ দমনের জন্য আরেকটা প্রাণীর প্রয়োজন আছে। অবশ্যই দেখবেন সবকিছু মানুষের প্রয়োজন। জি জি জি। এবং মানুষের না, কল্যাণে এই সবকিছু ক্ষেত্রে দরকার। মনে হয় সচেতনতা বা মানুষ, সচেতনতার যে খুব এই জরুরি সাপটা দরকার। আসলে কি জিনিস, এটা সম্পর্কে একটু সচেতন হলে মনে হয় এর আক্রমণ থেকে খুব আক্রমণ থেকে সহজেই রক্ষা পাওয়া রক্ষা পাওয়া যেত। জনাব রাশেদ আলাদার, আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য, রূপসী বাংলা টেলিভিশনে আসার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং রূপসী বাংলা টেলিভিশনকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে আবারও বলছি, সকলকে অভিনন্দন জানাই এবং ব্যবস্থাপনাকে আমি খুব সুস্বাগত জানাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখানে শেষ করব আজকের বিশেষ আলোচনা।
আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন এবং নতুন নতুন বিষয় নিয়ে দেখতে থাকুন এবং আমরা হাজির হব নতুন নতুন বিষয় নিয়ে এই টেলিভিশনে। শুভেচ্ছা সবাইকে।